আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় বেলা 11:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 10টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 11টি ইউনিট সেখানে যোগ দেয়। মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। একেবারে পাশে কিন্তু আসলে যে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট, সেই স্কয়ার সুপারমার্কেট 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে জুলাই পুনর্জাগরণী র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় উপদেষ্টা জানান, রাষ্ট্র সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই ঘোষণাপত্র হবে। নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন মাহফুজ আলম। এর আগে গতরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া পোস্টে তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়ার একটি কপি প্রধান 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে তাদের মতামত দেওয়ার জন্য। কোনো কৃতিত্ব নেয়ার জন্য নয়, দেশের স্বার্থে মার্কিন শুল্ক কমাতে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ক আলোচনায় কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য বিশ্বজুড়ে শুল্ক আরোপ করেছে, আর সেই পাল্টা শুল্ক কমাতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনাসহ মার্কিনীদের বাণিজ্য ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য কিছু সুবিধাও দিতে হয়েছে। পরবর্তীতে নির্বাচিত সরকার চাইলে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে, এমন সুযোগ এখানে উন্মুক্ত রয়েছে বলেও জানান ডক্টর খলিল। আমরা দেশের স্বার্থ পুরোটাই রক্ষা করেছি। আগামী নির্বাচিত সরকার সে তো কয়েক মাসের মধ্যে আসবেন, তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি, তা বাতিল করে দিতে পারেন। খসড়া চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না, সে ধরনের রীতি নেই। এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। তবে এই চুক্তি যখন সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে, এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে, তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জনসমক্ষে যাতে প্রচার করা যায়, প্রকাশ করা যায়, সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে করব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর দুদেশের যৌথ বিবৃতি আসবে, এতে সব বিষয়ে জানানো হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই। আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান, আমাদের নিজস্ব স্বার্থ জবানজলি দেওয়ার কোনো সুযোগই নেই। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবেন শেখ হাসিনা, তা কেই বা জানত? 33 জুলাই হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। নানা ষড়যন্ত্র, দমন, নিপীড়ন মাথায় নিয়ে আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছিল। এতে জোহরের আগুনে জ্বলে ওঠে মুক্তিকামী জনতা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহযাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দেয় স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত, গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। তখন আলোচনায় বসার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা। স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র হাজারো মানুষ।
সরকার শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। ৬ সমন্বয়ক জানান, চাপ প্রয়োগ করে ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছে। ডিবির হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন। এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। সহিংসতার ঘটনায় বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দ্রোহযাত্রাতে যোগ দেয়। ধানমন্ডিতে শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, তা কখনোই হতে পারে না। এ সময় ঘোষণা আসে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের। ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবলই একটি সংখ্যা নয়, এর মাঝে আছে হাজারো শহীদের আত্মত্যাগ আর বিভৎস এক সময় যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থান করেছে জনগণ, এর পেছনে কোনো মাস্টারমাইন্ড কিংবা তথাকথিত বিশেষ গ্রুপের নেতৃত্ব ছিল না বলে মন্তব্য করেছেন লেখক ফরহাদ মজহার। ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিষয়ে আলোচনা ও ভাবগানের আসরে তিনি কথা বলেন। ফরহাদ মজহার বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র জনগণের অধিকার। গণ অভ্যুত্থানের পর তাৎক্ষণিকভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বলেও জানান তিনি। অভ্যুত্থানটা করেছে জনগণ, এখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোন তথাকথিত বিশেষ কোন গ্রুপের নেতৃত্ব ছিল না। কুড়িগ্রামের নাগেশ্বরী ডাইনার পার স্কুলের জমি বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে স্থানীয় প্রশাসনে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ডায়নারপার স্কুলের নামে 89 শতক বরাদ্দ থাকলেও মাত্র 20 শতক জমিতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। অভিযোগ উঠেছে, স্কুলের অবশিষ্ট জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক। শাহাবুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির করা লিখিত অভিযোগে বলা হয়েছে, মন্তাজ আলী, মফিজুর রহমান ও শাহজাহান আলীর কাছে স্কুলের ওই জমি বিক্রি করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। স্থানীয় অনেকের অভিযোগ, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্কুলের নামে 47 শতক জমি আত্মসাৎ করেছেন। অভিযোগ করছি, প্রথম টিএনও স্যারের কাছে করছি, ডিসি স্যারের কাছে করছি, কিন্তু এর কোনো ফলাফল কোনো বিচার পাই নাই। শাহাবুদ্দিন যে অভিযোগ দিল গ্রাম মাসে জমি বিক্রি করছে বলে শাহাবুদ্দিন অভিযোগ দিয়েছে, এর কোনো ইয়ে নাই এই পর্যন্ত। বিষয়টির এখনো কোনো সুরাহা না হওয়ায় হতাশা জানান অভিযোগকারী। ডিসি স্যারের কাছে অভিযোগ দিলেন, টিএনও অফিসে অভিযোগ দিছি, মাধ্যমিক স্যারের কাছে অভিযোগ দিছি, এর কোনো আমি ফলাফল পাই নাই। আমি চাই নিজ বিচার। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। তার দাবি, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। একটা প্রতিষ্ঠানের দোষ ত্রুটি থাকবে, কিন্তু একেবারে আজ একটা কাল একটা পশুকটা তসুকটা, এটা 2004 সাল থেকে 25 সাল বসছে না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অনেক কিছু করছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু এখনো ধ্বংস হয় নাই, বা সেই লোকগুলি এখন ধ্বংস হয় নাই। একজন তারা চাকরি শেষ হয়ে যায়, অবসরে চলে যায়, টাকা ঢুকে পায়, চলছে, এইভাবে চলছে। এদিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস। ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি অবৈধভাবে বিক্রির একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে আমি প্রতিষ্ঠানে তদন্ত করেছি এবং তদন্ত প্রতিবেদনটি আমাদের যথাযথ কর্তৃপক্ষ এবং আমাদের জেলা শিক্ষা অফিসার বরাবর অলরেডি প্রেরণ করেছি।
2 দশকের বেশি সময় আগে ডায়নারপার স্কুলের নামে 89 শতক জমি দান করেন এসাহাক আলী গং। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। ওভাল টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে 52 রানে এগিয়ে আছে ভারত। দুই দলের 16 উইকেট হারানোর দিনে আগের 6 উইকেটে 204 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে আর মাত্র 20 রান যোগ না হতেই অল আউট ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের দলের বিপক্ষে 5 বল খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি এবং বেন ডকেট যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হয়েছিল ম্যানচেস্টারের মতো ওভালেও বোধহয় এক ইনিংসের বেশি ব্যাট করতে চায় না অলি পোপের দল। কিন্তু স্বাগতিকদের স্কোর বড় করতে দেননি মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। তারা দুজনেই 4টি করে উইকেট তুলে নিলে 247 রানে থামে ইংল্যান্ড। ভারতের চেয়ে মাত্র 23 রানে এগিয়ে শেষ হয় তাদের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করেন ক্রলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দ্বিতীয় দিন শেষে 2 উইকেটে 75 রান তুলেছে ভারত। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল টুর্নামেন্টের বাছাইয়ে সেরা সাফল্য অর্জনের লক্ষ্যে দুপুরে লাওস যাচ্ছে আফিদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় জাতীয় দল। এরপর সিনিয়রদের মতো ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলেও অজেয় থেকে শিরোপা ধরে রাখে লাল সবুজের মেয়েরা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ লাওসের মাঠে এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, তিমুর লিস্তে ও দক্ষিণ কোরিয়া। বাছাইয়ে 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। লাওস জাতীয় স্টেডিয়াম 6 আগস্ট স্বাগতিকদের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।